তারপর আবার সবকিছু আগের মতোই অন্ধকার। সে ভয় পেয়ে পালাতে গিয়ে শিকলে হোঁচট খেয়ে আবার মুখ থুবড়ে পড়ল। তার কপালে লেগেছে, কিন্তু এখন সে সব ভাবলে হবে না। মহিলাটি মরণ ভয়ে হামাগুড়ি দিচ্ছে ঘরটির দিকে। বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও। ঠিক এমন সময় পিছন থেকে শিকল ধরে একটা সজোরে টান, আর মুহূর্তে সেই মহিলার দেহটাকে যেন টেনে নিয়ে গেল পিছনের অন্ধকারে। আর একটা তীক্ষ্ণ আর্তনাদ ছাড়া আর কিছুই শোনা গেল না। তারপর নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আপনাদের আরো একবার জানাই ধন্যবাদ আমাদের পাশে এইভাবে থাকার জন্য। আজ আমরা 1.5 লক্ষ মানুষের পরিবার। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন। আপনাদের পছন্দের কালী গুণিন ফিরছেন খুব তাড়াতাড়ি। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের জন্য আজ আমাদের তরফ থেকে বিভা স্পেশাল প্রজেক্ট পোড়া চন্দন, গল্প পাঠে কৌশিক। শুরু হচ্ছে আজকের গল্প, অঙ্কুর বরের পোড়া চন্দন, প্রথম পর্ব। কি তখন থেকে বলে যাচ্ছ তুমি? ঠিকই বলছি, আমার পরে তোকেই। চুপ করো তো, চুপ করো। তোমার কি মাথার ঠিক নেই? হ্যাঁ, কি ভেবেছোটা কি সারাটা জীবন আমাদের এভাবেই জ্বালাবে? তুই কেন বুঝতে পারছিস না বাবা? আমি তোর ভালোর জন্যই। কি কি বললে? ভালো? হ্যাঁ, সারা জীবন আমার আর আমার মায়ের কোন ভালোটা করেছো তুমি? হ্যাঁ, তোমার জন্য, তোমার একটা সিদ্ধান্তের জন্য আমার মা সারাটা জীবন কষ্ট পেয়েছে। আর আমি, শোনো, আমার না তোমার প্রতি কোনো দায়বদ্ধতা নেই। হ্যাঁ, নেই নেই। তোমার সিদ্ধান্ত যেমন তোমার, তেমনি আমার সিদ্ধান্ত আমার। ক্লিয়ার? তুই কেন বুঝতে পারছিস না? শোনো, আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর আমাকে ফার্দার কোনো দিন কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। তাতে কিন্তু ফল ভালো হবে না, সেটা আমি বলে দিলাম। যত সব। দাদা, তুই, ও তো চলে গেল, শুনলো না, বুঝলো না। দোষ তো তোমার দাদা। তুমি নিজের মতকে অন্য কারো উপর চাপিয়ে দিতে পারো না। তুমি তো। শোন, আমাকে একটা কাগজ কলম দিবি? এত রাতে কেন? প্রয়োজন আছে, সময় হয়ে আসছে রে। আমাকে প্রস্তুত হতে হবে। তোরাও মন শক্ত কর, একের বদলে এক। প্রস্তুত হ, প্রস্তুত হ। অন্ধকার একটা হলঘরের মাঝ বরাবর একটাই মাত্র প্রদীপ রাখলে সেটা ঠিক যতটুকু অংশ আলোকিত করে, ঠিক ততটুকুই জায়গা এই মুহূর্তে আলোকিত হয়ে রয়েছে ওই ঘরে। প্রদীপটির উল্টো দিকে বসে রয়েছে এক বছর 30-এর মহিলা। সাদা ঢোলা হাফহাতা চুড়িদার, কাঁধের পিছন দিক থেকে একটা সাদা উত্তরীয় বুকের উপর নেমে এসেছে। বয়স ওই 35 কি বড়জোর 40। দীর্ঘক্ষণ হলো তাকে এই ঘরে বসিয়ে রাখা হয়েছে। মহিলাটি অন্ধকার ঘরের ইতিউতি চাইছেন, মুখে এক ধরনের ভয় আর অস্থিরতা। সামান্যতম আওয়াজেও চমকে চমকে উঠছেন তিনি। ঠিক এমন সময় দরজা খোলার একটা শব্দ শোনা গেল। দরজার ফাঁক দিয়ে দেখা গেল একটা অনুজ্জ্বল হারিকেন হাতে একসঙ্গে 5 জনের একটি দল ধীরে ধীরে হলঘরের ভিতরে ঢুকে এলো। তাদের মুন্ডিত মস্তক, নির্লোম চেহারা, পরনে সাদা ধুতি পাঞ্জাবি আর উত্তরীয়কে অদ্ভুত ভঙ্গিতে দেহে জড়ানো, ঠোঁটের উপর এক টুকরো কাপড়, আর কপাল জুড়ে চন্দনের কারুকার্য। লোকগুলি খুব ধীরে ধীরে মহিলার সামনে দাঁড়িয়ে হারিকেনটাকে পাথরের মেঝেতে নামিয়ে রাখল। 5 জোড়া চোখের হিম দৃষ্টি এই মুহূর্তে মহিলার উপর নিবদ্ধ।
আমায় আমায় প্লিজ ছেড়ে দিন। আমি 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 কিছুই জানি না, আমি সত্যি কিছু জানি না। ও ওই লোক, কি যেন নাম, ও ও অম্বরীশ, অম্বরীশ ও ও আমায় এখানকার ঠিকানা দিয়ে বলেছিল আমি যেন আজ সকালে আপনাদের সঙ্গে দেখা করি, কি নাকি কাজ রয়েছে। আমি আমি এর বেশি কিচ্ছু জানি না, আর কিচ্ছু জানি না। আপনি কাঁদছেন কেন? আপনার উপর তো কোনো অত্যাচার করা হয়নি। আমায় ছেড়ে দিন না প্লিজ, আমার কোনো কাজের দরকার নেই। আমি এক্ষুনি এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি। সেই কোন সকালে এসেছি, বাড়িতেও বলে এসেছি একটা কাজের সন্ধানে বেরোচ্ছি। আমি ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম, এমন সময় আপনাদেরই মতো একজন সাদা পোশাকের মহিলা বেলের শরবত দিলেন। সেই শরবত খেয়ে আর আমার কিছু মনে নেই, ফোন ব্যাগ কিছুই দেখতে পাচ্ছি না। আমাকে এই ধরনের পোশাকও পরিয়ে দিয়েছেন আপনারা। দেখুন, আমার বাড়ির লোক কিন্তু খুব চিন্তা করবেন। আমায় বাড়ি ফিরতেই হবে, প্লিজ আমায় ছেড়ে দিন। এই কাগজের রোলগুলো দেখুন তো, এইগুলো কি আপনার সই? হ্যাঁ হ্যাঁ, এ তো সেই কাগজ। অম্বরীশ আমায় দিয়ে সই করিয়েছিল, কাজের কাগজ বলেছিল। সই করার আগে পড়েননি? প্রথমে একটু পড়েছিলাম। কেন কেন, কি হয়েছে? সবটা পড়লে বুঝতে পারতেন এটা একটা আবেদনপত্র। আপনি আমাদের সংঘের শিষ্যত্ব গ্রহণের জন্য আবেদন করে সই করেছেন, আর সে আবেদন মঞ্জুর হয়েছে। আজ থেকে আপনি এই সংঘের সদস্য। আপনাকে তো আর ছাড়তে পারবো না আমরা। কি উল্টো পাল্টা কথা বলছেন? আমি কেন আবেদন করতে যাব খামোখা? আমার তো সংসার আছে। ছিল, আজকের পর নেই। এই সংঘই আপনার সংসার। এভাবে জোর করে আমার শিষ্য করবেন ভেবেছেন? এগুলো ব্যবসা, তাই না? পারবেন না। সুযোগ পেলেই আমি পালাবো, আমায় ধরে রাখা যাবে না। অম্বরীশ কোথায়? ওকে ডাকুন। ওনার আসল নাম অম্বরীশ নয়। আসল নাম কি তা আমাদেরও মনে নেই, তবে আমরা তাকে গুরু কৈটভানন্দই বলে ডাকতাম। উনি গত রাতেই মারা গিয়েছেন। কি? মারা গেছেন? মানে উনি আর আমাদের মাঝে নেই, আর তাই আপনি এখানে। মানে? আর কে কথা বলছেন? অন্ধকারে আমি, ওই তো দরজার কাছে, কে ওটা? এক মহিলা, এই লোকগুলোর মতোই সাজসজ্জা, শুধু পরনের উত্তরীয়টা হলুদ রঙের। ধীরে ধীরে এগিয়ে আসছে, বাকিরা খানিকটা পিছিয়ে গেল যেন সম্মান জানাতে। কি তাহলে এই সংঘের মাথার গোছের কেউ? কিন্তু এই সংঘের একটা নিয়ম আছে, একের বদলে এক অথবা একাধিক। এই সংঘের কোনো শিষ্য মারা গেলে তাকে আগে থেকেই এমন একজনকে জোগাড় করে রাখতে হয় যে তার মৃত্যুর পর তার জায়গা নেবে। সাধারণত গুরু ভাইরা নিজেদের সন্তানকে বেছেই দীক্ষা নেন, কিন্তু এই যে স্বামী কৈটভানন্দের মতো কিছু শিষ্য আছেন যাদের কোনো ঘর সংসার থাকে না, তাদের তখন আপনাদের মতো মানুষ জোগাড় করতে হয়, মিথ্যাচার করেই হোক অথবা অপহরণ করেই হোক। মোট কথা, এখানকার সদস্য সংখ্যা কমা চলবে না। মহিলাটি এদের শান্ত মুখের দিকে তাকিয়ে ভেতরে ভেতরে কেঁপে উঠল। এ কি ভয়ঙ্কর জায়গায় এসে পড়েছে সে! বিদ্যুতের ঝিলিকের মতো মনে পড়ে গেল
কিছুদিন আগের একটি মুহূর্তের কথা। সে তখন বাজার থেকে ভারী ব্যাগ নিয়ে ফিরছিল। একটা রিক্সা ছিল না, ফাঁকা। বেশ কষ্টই হচ্ছিল। এমন সময় সাহায্য করতে পারি? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই। আসলে আমি দেখছিলাম আপনার ব্যাগ বইতে কষ্ট হচ্ছিল, তাই আপনি আমাকে এতক্ষণ দেখছিলেন কেন? আপনি মনে হয় আমাকে ভুল বুঝছেন। দেখুন, আমি এসেছিলাম বাজারে ওই ওষুধের দোকানে ওষুধ কিনতে। বেরোতে যাব এমন সময় চোখ পড়লো আপনার দিকে। দেখলাম আপনি ঘামছেন আর তিনটে ব্যাগ টানছেন, তাই সরি, আমারই ওভাবে বলা উচিত হয়নি আসলে। না, আপনি যা করেছেন ঠিক করেছেন। দিনকাল ভালো নয়, সুযোগ সন্ধানী মানুষের তো অভাব নেই চারপাশে। দেখুন না কি সমস্যায় পড়েছি, একটাও রিক্সা পাচ্ছি না, যা রোদ। আমি কি আপনার সাথে আপনার বাড়ি পর্যন্ত যেতে পারি? মানে যদি কিছু মনে না করেন। আপনি মানে? এই দাঁড়ান, ওই তো একটা ফাঁকা রিক্সা আসছে। ও ভাই, দাঁড়াও, ব্যাগগুলো আমায় দিন, আপনি উঠুন। এই যে ভাই, একটু সাহায্য করুন নামানোর সময়। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনি আসুন না, এক কাপ চা খেয়ে যাবেন। আজ থাক, অন্য কোনো দিন আমাদের আবার দেখা হবে, চিন্তা করবেন না। বাজারে প্রথম দিন দেখা হয়ে অম্বরীশকে ভালো মানুষ হিসেবেই মনে হয়েছিল। ভারী ব্যাগ বইতে কত সাহায্য করে রিকশায় তুলে দিয়েছিল তাকে। তখন কিন্তু একবারের জন্য মনে হয়নি যে ভেতরে ভেতরে এত শয়তানি নিয়ে সে তার সাহায্য করছে। দেখুন আমি কিন্তু কোনো দীক্ষা নেব না এখানে। এইভাবে মিথ্যাচার করে ফাঁসানো হয়েছে আমাকে। আমার ফ্যামিলি ঠিক পুলিশ নিয়ে আসবে এখানে। মহিলাটি পিছনে দাঁড়ানো সদস্যদের ইশারা করে কি যেন বলল, তারপর বলল, ঠিক আছে, আপনাকে আটকানো হবে না। তবে চলে যেতে চাইলে কাল সকালে যাবেন। আজ আমাদের কিছু উপাচার হবে, ওগুলো পালন করুন। কি উপাচার? নতুন কোনো শিষ্য এলে যে উপাচার পালন হয় সেই উপাচার। মহিলাটি দলের একজনকে ইশারা করতেই সে একটা সুগন্ধি চন্দনের বাটি এনে মহিলার পাশে বসালো। এসব কি? নতুন পুরনো সকল সদস্যকেই কপালে চন্দন দিয়ে সব আঁকতে হয়, এখানকার নিয়ম। এঁকে নিন, এরা আপনাকে তৈরি করে নেবে। আপনার সঙ্গে আমার পুজোর পরে দেখা হবে। ততক্ষণে কাউকে বিরক্ত করবেন না বা নিজের ব্যাপারে আগ বাড়িয়ে বলতে যাবেন না, বিপদ হতে পারে আপনার। শুনুন, একটু জ্বালা করবে প্রথমে, পরে দেখবেন ভালো লাগছে। কথাটা বলে অন্ধকারে ধীরে ধীরে দরজার ওপাশে হারিয়ে গেলেন মহিলা। মহিলাটি এগিয়ে যাচ্ছে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে। তার সামনে 3 জন, পিছনে 4 জন। দলের মধ্যে যে একেবারে সামনে আছে তার হাতে হারিকেন গোছের কিছু একটা রয়েছে, আর একজনের হাতে ঝুলন্ত ধনুচি গোছের কিছু। সেখান থেকে অদ্ভুত বিশ্রী গন্ধযুক্ত ধোঁয়া বের হচ্ছে। তার সামনে হাঁটছে সেই খড়খড়ে কণ্ঠের মহিলা, যাকে সকলেই সমীহ করছিল। এই দিকটা আশ্রমের পিছন দিক, এদিকটা একটু জঙ্গল মতো অপরিষ্কার। কোনো রকমে একটা সুরকি পথ দেখা যাচ্ছে। এই জঙ্গলটাও নাকি আশ্রমেরই অংশ, কিন্তু পাঁচিলে ঢাকা বলে এতটা বোঝা যায় না। মহিলার একটুও ভালো লাগছে না এসব। এদিকে আসতেই হুট করে যেন ঠান্ডাটা
বেশি মালুম হচ্ছে। সেই সঙ্গে তারা যত ভিতরে যাচ্ছে ততই একটা হালকা ধোঁয়াশার চাদর একটু একটু করে গিলে ফেলছে চারিপাশ। একটা গা ছমছমে ব্যাপার পুরো জায়গাটা জুড়ে। শুনছেন? কোথায় যাচ্ছি আমরা? আর কতক্ষণ হাঁটতে হবে? একদম কথা নয়, এই জায়গায় কথা বলতে নেই। মহিলাটির সেই কথা শুনে মুহূর্তেই কেমন যেন চুপসে গেল। কি কুক্ষণে যে রাজি হয়েছিল এদের সঙ্গে উপচারটুকু করতে, ভেবেছিল কি আর এমন হবে। কিন্তু এখন সকল কিছুই তাকে ভয় ধরাচ্ছে। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর পুরো দলটি দাঁড়িয়ে পড়ল হুট করে। মহিলাটি দেখল ঠিক তাদের সামনে কাঠের গুঁড়ির উপর গুঁড়ি ফেলে একটা ফুট 8 উঁচু প্রাচীর তৈরি করা হয়েছে। সেই কাঠের গুঁড়ির প্রাচীরই তাদের পথ আটকেছে। উল্টো দিকে কি রয়েছে সেটা দেখা যাচ্ছে না। মহিলাটি ভয়ে ভয়ে তাকালো বাকিদের দিকে। সকলের মুখের অভিব্যক্তি পাথরে খোদাই করা, একেবারে নির্বিকার। আমার পেছন পেছন আসুন। মহিলাটি ভয় বিহ্বল দৃষ্টিতে সকলের দিকে তাকিয়ে লোকটির পিছু নিল। ডান দিকে কিছুটা এগিয়ে যেতেই দেখা গেল কাঠের গুঁড়ির কিছুটা জায়গা ফাঁকা করে সেখানে প্রবেশের একটা পথ করা হয়েছে। কিন্তু সেই গর্ত পেরোতে হবে কিছুটা মাটিতে হামাগুড়ি দিয়ে। লোকটি ওইভাবে হামাগুড়ি দিয়ে গর্তের ভিতরে প্রবেশ করতেই মহিলাটি একটা দীর্ঘশ্বাস ফেলে তার পিছু নিল। কখনো সে ভাবতে পারেনি নিজের পরিবারকে সচ্ছল রাখতে একটা কাজের সন্ধানে তাকে কোথায় যেতে হচ্ছে। আচ্ছা, এরা যদি তাকে এই জঙ্গলে খুন করে ফেলে তাহলে কি হবে? কথাটা ভাবতেই বুকের ভেতর একটা অসম্ভব ভয় চেপে বসলো যেন। হায় হায়, সে কি তার পরিবারকে কোনোদিন দেখতে পাবে না আর? না না না, সে আর কোনো বিরুদ্ধাচরণ করবে না। এরা যা বলবে তাই করবে। এই মুহূর্তে বেগরবাই করার অর্থই হলো নিজের জীবনের ঝুঁকি নেওয়া। হামাগুড়ি দিয়ে একটা ফাঁকা মতন জায়গাতে উঠে দাঁড়ালো মহিলাটি। একটা বৃত্তাকার নাবাল জমি, খানিকটা চ্যাপ্টা বাটির খোলের মতো। পুরো জমিটাকে চারিদিক থেকে কাঠের গুঁড়ির উঁচু প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে। বাতাসটা অদ্ভুত ভারী এখানে। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। ভিতরে আলো নেই, তাই কিছু দেখা যাচ্ছে না। আচমকা যার হাতে হারিকেন ছিল গর্তের মুখের কাছে কিছুটা হামাগুড়ি দিয়ে এসেই হারিকেনটা বাড়াতেই সেই লোকটি হাত বাড়িয়ে জিনিসটা নিল। আর তখনই একটা জিনিস দেখে মহিলার ভুরু জোড়া কুঁচকে গেল। জমির ঠিক মাঝে একটা 1 ফুটের মোটা কাঠের খুঁটি পোঁতা আছে, সম্ভবত কোনো সরু গাছের গুঁড়ি কেটে বানানো। সেই কাঠের গুঁড়িতে একটা কিলের সাহায্যে একটা মোটা শিকল বাঁধা, যার মাথায় বকলসের মতো একখানা খিল লাগানো আছে। এই জিনিসটা এখানে কেন? ইতিমধ্যেই কখন যেন আরেকজন মহিলা এসে সেই ধনু চিতানিটা লোকটার হাতে ধরিয়ে দিয়ে সরে গেল সেখান থেকে। এই নিন, দেখতেই পাচ্ছেন পুরো জায়গাটা বৃত্তাকার। এই ধনুচি নিয়ে এই জায়গাটা 7 বার চক্কর কাটুন। 7 বার চক্কর কাটবো, তাতেই হয়ে যাবে? হ্যাঁ, তারপরেই ছুটি। মহিলাটি হাত বাড়িয়ে ধনুচিটা নিল। ভারী বাতাসে ধোঁয়াটা কেমন যেন ছড়াচ্ছে না, বদলে ভারী হয়ে বসে যাচ্ছে। মহিলাটি দ্রুত পা চালাচ্ছে না। 1, 2, 3 বার মহিলাটি পাগলের মতো পা চালাচ্ছে। তার একটাই লক্ষ্য, কোনো রকমে 7 বার জায়গাটাকে প্রদক্ষিণ করা। ব্যাস, তাহলে এই উপাচার শেষ হবে। আর সে
বাড়ি যেতে পারবে। এইসব ভাবতে গিয়েই সে খেয়াল করল না যে তার আশপাশের পরিবেশ কেমন হুট করেই যেন বদলে গিয়েছে। মহিলাটি ষষ্ঠ প্রদক্ষিণ করতে গিয়ে বুঝল পুরো জায়গাটা জুড়ে একটা গাঢ় ধোঁয়ার চাদর চাপটে ধরেছে যেন। সেই সঙ্গে একটা বিকট গন্ধ। 5 হাত সামনের জিনিসও দেখা যাচ্ছে না পরিষ্কার করে। কি করবে সে এখন? নাম ধরে ডাকবে একবার, কিন্তু ওই মহিলা যে বলেছিল এখানে কথা বলা বারণ, নাকি শেষবারটা প্রদক্ষিণ করেই ফেলবে? না, করেই ফেলবে। কথাটা ভাবতে ভাবতে এই ধোঁয়ার ভিতর দিয়ে যেই এগিয়েছে সে, অমনি পায়ের গাঁটের কাছে কি যেন একটা চেপে বসল। চমকে উঠে পা ছাড়ানোর আগেই সে দেখল শিকলের শেষ প্রান্তে বাঁধা সেই বকলসটা তার পায়ে পরিয়ে আংটাটা নিজের কাছে রেখে দিল সেই মিহি স্বরের লোকটা কখন যে তার এই অজান্তে চুপি চুপি তার পায়ের কাছে এসে বসে সেই কাজটা ছাড়ল, মহিলা বুঝতেও পারল না। হারিকেনের আলোয় লোকটার মুখের ক্রূরতা স্পষ্ট দেখতে পাচ্ছে সে। কি করলেন এটা? কি করলেন? আমায় শিকলে বাঁধলেন কেন? খুলে দিন, খুলে দিন বলছি। দেব, তার আগে বলুন, আপনি এখানকার পূর্ণ শিষ্য হলেন? কি যাতা বলছেন? আপনারা যে বললেন আমায় ছেড়ে দেবেন। কোনো বাড়তি কথা নয়, যেটা জানতে চাইলাম সেটা বলুন। আপনি কি আজ থেকে এখানকার পূর্ণ শিষ্য হলেন? হলাম। পূর্ণ মনে হলেন? হলাম। বেশ, আপনাকে অভিনন্দন, তিনি আপনাকে গ্রহণ করলেন। কথাটা বলেই লোকটি ছুটে হারিকেন নিয়ে অন্ধকার গর্তের দিকে এগিয়ে গেল। তারপর পলক ফেলতেই শরীরটাকে গর্তের ভিতর গলিয়ে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। লোকটির গলায় এমন কিছু ছিল যা শুনে তার ভেতর পর্যন্ত কেঁপে উঠল মহিলার। কে গ্রহণ করলো? আর কি গ্রহণ করলো? হারিকেনের আলোটা ধোঁয়ায় ঝাপসা হয়ে গেছে, কিন্তু মহিলাটি নিশ্চিত গর্তের মুখটা ওখানেই আছে। মহিলাটি ছুটে গেল সেই দিকে। ওই তো গর্তের মুখ। কিন্তু এ কি? মুহূর্তে একটা টান লেগে মাটির ওপর মুখ থুবড়ে পড়ল সেই মহিলাটি। মুহূর্তে হারিকেনটা একপাশে ধাক্কা লেগে মেঝেতে গড়িয়ে পড়ল, আর সাথে সাথে আলোটা নিভে জায়গাটা কালো অন্ধকারে ভরে উঠল। পায়ের শিকলটা ছোট, সে গর্তের কাছে কিছুতেই পৌঁছতে পারছে না। সে শিকলটা ধরে জোরে টান দিতে লাগলো, কিন্তু শিকল একটুও খুলল না। বাঁচাও! বাঁচাও আমায়! বাঁচাও! আমায় বাঁচাও! খুলে দাও শিকল! আমায় বাঁচাও! আমায় বাঁচাও! ঠিক এমন সময় আচমকা পিছন থেকে কিছু একটা শব্দ শুনতে পেয়ে চমকে উঠে পিছু ফিরে তাকালো মহিলাটি। একে অন্ধকার, তার উপর আবার ধোঁয়া, কিচ্ছু পরিষ্কার করে দেখা যাচ্ছে না, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ওখানে একটা শরীর দাঁড়িয়ে আছে। অন্ধকারের থেকে অন্ধকার একটা দেহ, হাতকড়ি পিছনে। কে এটা? ওই দলেরই ভেতরের কেউ? কে ওখানে? কে? কে দাঁড়িয়ে? দেখো, দেখো, তুমি যেই হও, তোমাদের পায়ে পড়ছি, প্লিজ, প্লিজ আমায় যেতে দাও। খুলে দাও এই বন্ধন, খুলে দাও। ওই তো, হ্যাঁ হ্যাঁ, ঠিকই দেখছে সে। একটা শরীরই তো,
কিন্তু এই যে অনেক লম্বা, এত লম্বা কি কোনো মানুষ হতে পারে? আচমকা সেই লম্বা অবয়বটার আকৃতি যেন আপনা থেকেই কমতে লাগলো, আর কমতে কমতে সে একেবারে মেয়েটির উচ্চতায় এসে থেমে গেল। মহিলা অন্ধকারেই অনেকটা এগিয়ে এসেছে। ঠিক এমন সময় ওই অবয়বটির হাতে একটা হারিকেন জ্বলে উঠল, আর সেই আলোয় যা দেখল তাতে মুহূর্তের জন্য মনে হলো তার হাত পা জোড়া মুহূর্তের মধ্যে পেটের ভিতরে সিঁধিয়ে গেল। সামনের অবয়বের চেহারা ফুটে উঠেছে। তাকে তাকে অবিকল ওই মহিলার মতো দেখতে, কিন্তু মুখের ওই ভয়ঙ্কর নিঃশব্দ হাসিটা, সেই হাসি বলে দিচ্ছে এ মানুষ নয়, এ অন্য কিছু। মহিলাটি তার দিকে তাকিয়ে হাসতে হাসতেই ফোঁ দিয়ে নিভিয়ে দিল হারিকেনটা। তারপর আবার সবকিছু আগের মতোই অন্ধকার। সে ভয় পেয়ে পালাতে গিয়ে শিকলে হোঁচট খেয়ে আবার মুখ থুবড়ে পড়ল। তার কপালে লেগেছে, কিন্তু এখন সে সব ভাবলে হবে না। মহিলাটি মরণ ভয়ে হামাগুড়ি দিচ্ছে ঘরটির দিকে। বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও। ঠিক এমন সময় পিছন থেকে শিকল ধরে একটা সজোরে টান, আর মুহূর্তে সেই মহিলার দেহটাকে যেন টেনে নিয়ে গেল পিছনের অন্ধকারে। আর একটা তীক্ষ্ণ আর্তনাদ ছাড়া আর কিছুই শোনা গেল না। তারপর কতক্ষণ লাগবে এসব শেষ হতে? আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়ার একটা রিং ছাড়ল রথিন। উত্তর আকাশে একটা কালো মেঘের কুণ্ডলী ঘোঁট পাকাচ্ছে। কে জানে সন্ধ্যার দিকে ঢালবে কিনা। গতকাল থেকে যা ব্যবসা গরম। রথিন হাত উল্টে সময়টা দেখল, 4:13। এখনো কটকটে রোদের তাপ, অবশ্য হবে নাই বা কেন, মে মাসের মধ্য সবে। পকেট থেকে রুমাল বের করে ঘাড়, গলা আর কপালের ঘাম মুছে রথিন পাশের দিকে তাকালো। বন্ধু শ্রমণ। সে এক মনে ফোন ঘাঁটছে আর সিগারেট টানছে। বাকি কথা কানে ঢুকছে না রথিনের। শ্রমণ আর অভয়ের সঙ্গে পরিচয় তার ইঞ্জিনিয়ারিং পড়াকালীন, তারপর চাকরি আর সাংসারিক জীবনে প্রবেশ। কিন্তু বন্ধুত্ব একই রয়ে গিয়েছে। শ্রমণের বাড়ি ছিল কোচবিহারে, আর অভয়ের বাড়ি সবসময় তারা জেনে এসেছে আসানসোল। কিন্তু আজ এখানে আসতে গিয়ে জানতে পারল অভয়ের আসল বাড়ি আসানসোলের অনেকটা বাইরে। আরে কি রে, একটা প্রশ্ন করলাম তো। তা আমি কি করে বলবো বল? তুই যেখানে আমিও তো সেখানে। শালা, ফোনের ভেতরে ঢুকে যায়। আচ্ছা, এই ফোন পকেটে রাখলাম। শান্তি তো? হ্যাঁ রে রতিন, কি হলো? এত খুঁজে আছিস কেন? তা খুঁজবো না, কখন এসেছি ভাবলাম এসব মিটিয়ে বেলাবেলি ফিরে যাবো কলকাতা, একটা সিনেমা দেখবো, চিল করবো নিজের মতন। কতদিন বেরোনো হয় না। হ্যাঁ, কোথায় কি আচ্ছা, মনে হচ্ছে এত তাড়াতাড়ি ওরা বেরো হবে না মনে হচ্ছে। তাহলে চল অভয়কে বলে দিয়ে বেরিয়ে যাই, তাহলেই তো হলো। শেষ পর্যন্ত থাকতে হবে এমন মাথার দিব্যি কেউ তো দেয়নি। সালা, তা বললে হয়? অভয় আমাদের কতদিনের বন্ধু বলতো? অমনি টাটা বাই বাই বললে হয় নাকি? তা আবার এমন বিপদের দিনে, তার উপর যা গরম। তা যা বলেছিস মাইরি, ও আমাদের এতদিনের বন্ধু, কিন্তু কাকুকে ঘিরে যে এমন রহস্য রয়েছে সে কথা কোনোদিনও একবার বলেছে? আরে রহস্য আবার কি, যেখানের যা নিয়ম। কানাচোদা নাকি রে তুই? বাড়িতে কিশোর অশান্তি হচ্ছে দেখছিস না? কাকুর কপালে চন্দন দিয়ে কিসব আঁকা দেখেছিস? ওরে, অভয়ের বাবা নাকি কোনো এক সংঘের শিষ্য,
সেই সঙ্গের শিষ্য নাকি মারা গেলে এমনি এমনি পোড়ানো যায় না, সেখানকার লোক আসবে আর তারপর নাকি। বারাবণী জামগ্রাম রোড ধরে উত্তর পশ্চিমের একটা ছোট্ট গ্রাম গৌরঙ্গিতে। জায়গাটা একেবারেই বিহার লাগোয়া হওয়ায় এখানের চালচলন, মানুষের আচার ব্যবহারের একটা হিন্দি বলয়ের ছাপ রয়েছে, কিন্তু অভয়ের কথাবার্তায় তার কোনো ছাপ নেই। বরং এখানে তারা এসে অবাক হয়েছে। অবশ্য আসার পর থেকে যা যা ঘটেছে তাতে কম অবাক হয়নি। সে কোন ভোরে হঠাৎ করেই অভয়ের ফোন। বাবা মারা গিয়েছেন, আমি যাচ্ছি, তোরা কি সঙ্গে যাবি? দেরি করেনি তারা, কিন্তু সেই আশা যে এইভাবে অবাক করবে তারা ভাবতেও পারেনি। রুথিনের কেমন একটা চা চা তেষ্টা পাচ্ছে। পাকা সড়কের ধারে একটা ছোট্ট চায়ের দোকানে বসেছিল তারা। দূরে তাদের পার্ক করা গাড়িখানা দেখা যাচ্ছে। ঠিক ওরই পাশ থেকে একটা ছোট্ট গলি দিয়ে ঢুকে গেলে অভয়দের পাড়া। তারই একদম শেষের বাড়িটা অভয়দের। মাঝে মাঝে কিছু লোক বেরিয়ে আসছে সেই গলি দিয়ে, আবার কিছু লোক ঢুকছেও। তারাও ঢুকেছিল অভয়ের বাবাকে শেষবারের মতো দেখতে। স্বভাবতই হিন্দু মৃত্যু বাড়িতে যা হয় আর কি, লোকজনের চটলা, অনতি দূরে মহিলাদের বিলাপ ধ্বনি, একপাশে বসে থাকা কীর্তন দলের বিরামের আয়োজন, উঠোনের একপাশে মরাকে শ্মশানে নিয়ে যাওয়ার প্রস্তুতিতে খাট, বাঁশ, জ্বালানি সহ আরও যা যা কিছু তার ব্যবস্থাপনা, উগ্র শালিমার ধূপের অস্বস্তিকর গন্ধ সবই ছিল। অভয় সকালেই পৌঁছেছে। সেই ওদের গাইড করে ভিতরে নিয়ে গিয়েছিল যেখানে ওর বাবা ছিলেন। মাটির দোতলা বাড়ি, মোটা মোটা দেওয়াল, ছোট ছোট দরজা জানলা, মাথা না ঝুঁকিয়ে প্রবেশের উপায় নেই। আলো প্রবেশের অবকাশ কম, তাই একটা কম পাওয়ারের হলুদ বাল্ব ঝুলছে ঘরের ঠিক মাঝখানে। ঘরের ভিতরে সীমিত আসবাব আর একটা চৌকি। চৌকির ওপর শায়িত অভয়ের মৃত বাবা। কিন্তু মৃতদেহ দেখেই কয়েক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল তারা দুজনেই। একটা কালো চাদরে আপাদমস্তক মুড়ে রাখা হয়েছিল অভয়ের বাবাকে, শুধু মুখটুকু দৃশ্যমান। একটা শক্ত পাটের দড়ি দিয়ে পুরো শরীরটাকে পেঁচিয়ে রাখা হয়েছে। এত শক্ত, এত আঁটো সেই বাঁধন যে রুথিন নিশ্চিত কোথাও গিয়ে সারা শরীরে বাঁধনের কালশিটে দাগ পড়ে গিয়েছে। কোনো ফুল নেই, কোনো মালা নেই, শুধু একটা শুকনো টিকি ফলের মালা। হাঁ করা মুখে তুলো ঠেসে দেওয়া আছে, চোখের ওপর তুলসী পাতা আর কপালে চন্দনের ফোঁটা। না, ঠিক ফোঁটা নয়, কিছু যেন লেখা রয়েছে। রথিন প্রথমে ভেবেছিল হরে কৃষ্ণ হরে রাম গোছের কিছু হবে, কিন্তু আরেকটু কাছে আসতেই রথিনের কপালে ভাঁজ গাঢ় হলো। অগোছালো কিছু অক্ষর পুরো কপাল জুড়ে আঁকা, বেশ কিছু চেনা আর বেশিরভাগই অচেনা। একপাশে রাখা ধনুচির মতো কিছু থেকে একটা বিশ্রী গন্ধ ঘরের আবহ ভারী করে তুলছে। রথিন একটা মালা এনেছিল পরাবে বলে, সেটা গলায় পরাতে যেতেই অভয় বারণ করলো। আমায় দে। অভয় হাত বাড়িয়ে মালাটা নিয়ে কাকুর পায়ে ঠেকিয়ে একপাশে সরিয়ে রাখল। রথিন শ্রমণের দিকে তাকালো। সে অবাক। জায়গা ভেদে বিভিন্ন নিয়মকানুন হয় বটে, তাই বলে এখানের ব্যাপারগুলো বেশ অস্বস্তিকর। তোদের দেখছি সৎকারের নিয়ম বেশ আলাদা। কিছুই আলাদা নয়, শুধু বাপির ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। কেন? কারণ বাপি একজন আউনি। রথিন আর শ্রমণ দুজনেই অবাক। এই শব্দের মানে তারা জানে না। অভয় কথাটা আঁচ করতে পেরে বিড়বিড় করে বলে উঠল, এই ঘরে আমার দম বন্ধ লাগছে, চল বাইরে চল, একটা সিগারেট খাই। আউনি কারা?
এরকম নাম তো শুনিনি। খবরে আজকাল বিভিন্ন বাবা, স্বামী, মহারাজ এদের নাম শুনিস না? জানবি তাদের এক একজনের এক একটা সংগঠন আছে, বলা ভালো সংঘ আছে। সেখানে তাদের নির্দিষ্ট কিছু শিষ্য সদস্য থাকে। তারা সেই সংঘের নিয়ম আচার এসব পালন করে। আমাদের এখানেও এই রিজিয়নেও ঠিক এমন এক সংঘ আছে। অতটা প্রচারিত নয়, বলা ভালো সুপ্ত, কিন্তু বেশ প্রভাবশালী। সেই সংঘের বহি শিষ্যদের বলা হয় আউনি। আর বাবা ওই সংঘেরই সদস্য। বুঝলাম এবারে। আচ্ছা, তার মানে ওদের নিয়মে কাকুর সৎকার হবে? কিন্তু ওদের নিয়মগুলো বেশ অদ্ভুত। শুধু অদ্ভুত নয়, কৃপিও। হঠাৎ একদিন জানতে পারি যে বাবা আউনি হয়েছে। তখনও তোদের সঙ্গে আমার পরিচয় হয়নি। তারপরেই বাবা যেন অদ্ভুতভাবে বদলে যায়। বেশিরভাগ সময় বাইরে থাকতো, সম্ভবত ওই সংঘে যেত আর কি। আর যখন ঘরে থাকতো সবসময় ঘরের দরজা বন্ধ, প্রয়োজন ছাড়া অতিরিক্ত কোনো কথা বলতো না। তোদের বলতে পারবো না রে, মানে মাঝরাতে অস্বস্তিতে ঘুম ভেঙে দেখি বাবার দরজায় চুপ করে দাঁড়িয়ে অদ্ভুতভাবে আমার আর আমার মায়ের দিকে তাকিয়ে আছে। যে বাবাকে দেখে আসছিলাম ছোটবেলা থেকে, তাকে দেখেই কেমন যেন ভয় লাগতো। বাবা চাইতো তার সাথে সাথে আমিও যাতে ওই সংঘে যোগদান করি, কিন্তু মায়ের প্রচন্ড আপত্তি ছিল ওইসবে। আর এসব থেকে দূরে রাখতে মা মামাদের সাহায্যে আমায় কলকাতা পাঠিয়ে দেয়। ব্যাস সেই থেকে দূরত্ব বাড়ে। মাঝে মাঝে যখন বাড়িতে আসতাম তখনও বাবাকে দেখে অস্বস্তি হতো। এমনকি তখনও দলে যোগ দেওয়ার জন্য পিড়াপিড়ি করত। তারপর তো একসময় বাড়ি আসাই ছেড়ে দিলাম। যোগাযোগ বলতে ওই মা যতদিন বেঁচে ছিল আর কি, ততদিনই, তাও ফোনে। তারপর তো দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই। এখানে কাকুর বাড়ি আছে, ওরাই বাবার দেখাশোনা করত। আমি টাকা পাঠাতাম নিয়ম করে। তারপর হুট করে পরশু রাতে বাবার ফোন আসে। কাকুর? হ্যাঁ রে, আমি তো অবাক। সেই একই কথা জানিস, সংঘের দীক্ষা নিতে হবে। প্রথমে অনুনয়, তারপর অনুরোধ, তারপর রাজি না হয় গালাগাল করে ফোন কেটে দিল। তারপর তো এই আজ ভোরে ফোন এলো। তোদেরও বলতাম না, কিন্তু মনে হলো কি জানিস, নিজের ব্যক্তিগত জীবনের একটা বড় অধ্যায় শেষ হলো। এটা তোদের সঙ্গে শেয়ার করা আমার উচিত। আচ্ছা, এইসব কবে মিটবে? মানে পুরানো হবে তো? হ্যাঁ হবে, তবে তার আগে ওই সংঘের লোকেরা নাকি আসবে। ওদের নাকি কি সব রিচুয়াল আছে। আচ্ছা, ওনাদের মারা গেলে যেসব নিয়ম রয়েছে বা সংঘের লোকেরা আসবে, তা তোরা মানছিস কেমন করে? উনি কাউকে বলে গেছিলেন নাকি? না, বলে যাননি, কিন্তু লিখে গিয়েছেন একটা কাগজে সব নিয়ম করে। কি পরানো হবে, কি হবে না, এমনকি কিভাবে বাঁধা হবে, কোন মালা দিতে হবে, কোন ধূপ দিতে হবে, সবকিছু নিখুঁতভাবে লেখা আছে। বাপরে, যেন উনি আগে থেকেই জানতেন যে মরতে চলেছেন। আচ্ছা, ওনার কোনো গুরু ভাই নেই? ওই সংগঠনের আর কোনো সদস্য? সে জানি না, কাছাকাছি সম্ভবত কেউ নেই। থাকলে নিশ্চয় মা বলতো কোনো না কোনো সময়। দেখ ভাই, যে জিনিস নিয়ে অ্যাটাচমেন্ট নেই সেই জিনিসের মায়া বাড়িয়ে কোনো লাভ নেই। কে কখন আসবে তার জন্য বসে না থেকে কথা বল কাকুদের সঙ্গে। আমার মতে চল আমরা গিয়ে সৎকারটা করি। অভয় রথিনের কথা মতো সাক্ষাতের ব্যবস্থা করার কথা বলতে বাড়ির দিকে পা বাড়ালো, কিন্তু বাড়িতে গিয়ে কথা কাটাকাটি, অশান্তি। অভয়ের কথা মানতে কেউই রাজি হয়নি। নাকি তার বাবার শেষ ইচ্ছে এমনটাই ছিল। আর তাই বাবু কি চা খাবেন? আচমকা একটা আঞ্চলিক টানের আওয়াজে চমক ভাঙল রথিনের। ঘোর কেটে ফিরে এলো বর্তমানে। দোকানদার স্টোভের আড়াল থেকে তাকিয়ে আছেন ওদের দিকে। কিরে, খাবি? না রে, তুই খা। যা গরম, এসব শেষ হলে বাঁচি। দাও, একটা দাও। এই নিন, আসলে দোকান লাগাবো তো তাই। এখনই?
এই বিকেলে? হ্যাঁ, ওই সঙ্গের লোকেরা আসবে তো, তাই। কেন, দোকান লাগিয়ে দেখতে যাবে নাকি ওদের? আরে পাগল নাকি, ওদের সামনে পড়তে চাই না, তাই তো দোকান লাগিয়ে দিচ্ছি। আছেন তো আপনারা, দেখবেন না কেমন করে ওরা এলি লোকে টপাটপ ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে দেয়। থাকবেন শুধু আপনারা আর ওর বাড়ির লোক। মানে এরকম কেন? ওপর ওপর দেখলে বুঝবেন না, আপনার আমার মতো মানুষ। কিন্তু লোকে বলে ওরা ভালো নয়। ওই সঙ্গে যারা দীক্ষা নেয় তারাও নাকি আর ভালো থাকে না। ওদের সামনে পড়ে কে নিজের কপাল পোড়াবে? একটা ভালো কথা বলি, ওরা আসার আগেই আপনারা ফিরে যান। ওই যে ওরা চলে এসেছে। বাবু, আপনারা একটু বাইরে যান, আমি দোকানটা লাগাবো। রথিন ঘাড় ঘুরিয়ে দেখল, সত্যি সত্যি একটা কালো কাঁচ লাগানো সাফারি গাড়ি এসে দাঁড়ালো অভয়দের পাড়ার গলির ঠিক মুখেই। অমনি আশেপাশের বাড়িগুলো দরজা জানলা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। এসি গাড়ির দরজা খুলে কতগুলো শরীর নেমে গলির ভেতর ঢুকে গেল। ভালো করে দেখতেই পেল না রথিন। ঠিক এমন সময় শ্রমণ রথিনের কাঁধ খামচে আকাশের দিকে নির্দেশ করতেই এই প্রথম রথিনের বুকটা ধক করে উঠল। উত্তর আকাশের কালো মেঘ কখন জানি ছড়িয়ে পড়েছে পুরো আকাশে, টেরই পায়নি তারা। কিন্তু তাদের অবাক করেছে অন্য কিছু। অনেকগুলো কাক আর চিল হুট করেই আকাশের একটি অংশে ক্রমাগত চক্কর কাটছে। বলাই বাহুল্য, জায়গাটা অভয়দের বাড়ির ঠিক মাথার উপরে। গাড়িটা গলির মুখ থেকে সরে যেতেই রথিন আর শ্রমণ অভয়দের গলির ভিতর ঢুকে এলো। আর ঢুকতেই অবাক, একটু আগেও রাস্তায় কত মানুষের জটলা ছিল, তা সত্যি সত্যি ফাঁকা। হ্যাঁ, পুরো ধুঁধু করছে গলিপথ। শুধু তাই নাকি চায়ের দোকানের লোকটির কথা মতো সমস্ত বাড়ি ঘরের দরজা বন্ধ। শ্রমণ আর রথিন দ্রুত পায়ে গিয়ে গেল অভয়ের বাড়ির দিকে। ইতিমধ্যেই অভয়ের বাড়ির উঠোনে নামিয়ে আনা হয়েছে অভয়ের বাবার মৃতদেহ। খাটিয়ার উপর শুয়ে আছেন তিনি। অভয়কে দেখা যাচ্ছে একপাশে অপ্রস্তুত মুখে দাঁড়িয়ে আছে। উঠোনের চারদিকে ঠিক করছে মানুষে। সবাই ওর আত্মীয় জ্ঞাতি, সকলেরই দৃষ্টি খাটিয়ার ডান দিকে দাঁড়ানো মানুষগুলোর উপর নিবদ্ধ। এমনকি দরজা দিয়ে ঢুকতে গিয়ে রথিন আর শ্রমণের নজর তাদেরই উপর পড়ল। মুন্ডিত মস্তক, নির্লোম মুখশ্রী আর চোখের ভুরুটুকু চেঁচে ফেলা হয়েছে। মুখের সামনে এক টুকরো সাদা কাপড়, ঠিক মাস্কের মতো, কিন্তু ছোট, শুধু ঠোঁটটুকু ঢেকে রাখার জন্য। ধপধপে হাফাতা সাদা পাঞ্জাবি, সাদা ধুতি, একটা সাদা উত্তরীয়কে অদ্ভুত ভঙ্গিতে দেহের সঙ্গে জড়িয়ে রাখা হয়েছে। গলায় অভয়ের বাবার মতো টিকি ফলের মালা, কপাল জুড়ে একই ধরনের চন্দনের চিত্রকলা। প্রত্যেকের দেহের রং কেমন যেন ফ্যাকাশে সাদা গোছের। চোখের মনির কালোটাও কেমন যেন কালো নয়। সকলকে একই রকম দেখতে লাগলো। রথিন বুঝল এই 5 জনের দলে এক মহিলাও আছেন। দলের মধ্যে থেকে একজন পুরুষ ধীর পায়ে এগিয়ে এলেন অভয়ের বাবার মৃতদেহের কাছে। এখানে ওনাকে কে বের করে রেখেছে এইভাবে? আউনিদের যে এইভাবে সর্বসমক্ষে রাখা যায় না। আমি কেন? বাকি সকল নিয়ম যখন পালন করলেন তখন নিশ্চয়ই কাগজে এর কথাও লেখা ছিল। দেখুন, আমার বাবা মারা গিয়েছেন। আমার বাবা মারা যাবার পর আমি সেই দেহ নিয়ে কি করব না সেই কৈফিয়ত কি আপনাদের দেব? হ্যাঁ, চিঠির কাগজে লেখা ছিল আপনাদের কথা, আর সেই ভদ্রতা বজায় রেখে আমি আপনাদের আসার অপেক্ষা করেছি।
কিন্তু এইভাবে অনন্তকাল তো অপেক্ষা করা সম্ভব নয়, তাই আমি সৎকারে বেরিয়েছিলাম। সৎকারে বেরোচ্ছিলেন? তাই নাকি? আপনার কি মনে হয় আপনি ওই দেহ সৎকার করতে পারতেন? হ্যাঁ, অবশ্যই পারতাম। কে আটকাতো? আপনি? আপনারা? সাথে সাথে রথিন লোকটির মুখের দিকে তাকালো। সময়ের ক্ষুদ্র খণ্ডে একটা মানুষের মুখ প্রচণ্ড রাগে কিভাবে লাল হয়ে যেতে পারে সেটা এই মুহূর্তে দেখল সে। আচমকা পিছন থেকে এগিয়ে এসে সেই মহিলা লোকটির কানে কানে কিছু বলতেই লোকটি আবার আগের মতো শান্ত হয়ে গেল। অভয়, এত উত্তেজিত হচ্ছিস কেন? ওনারা কি করছেন করতে দে না, এসব মিটলে আমাদের ওদিকে বেরোতে হবে। আমরা ওনাকে সংঘের সদস্য হতে জোর করিনি, উনি নিজের ইচ্ছাতেই হয়েছেন। আর একবার যখন হয়েছেন তখন তাই হবে যা সংঘের নিয়ম। সংঘের দীক্ষা গ্রহণকালীন আপনার বাবা সংঘের সকল নিয়ম মেনেই দীক্ষা নিয়েছিলেন। সেই নিয়ম অনুযায়ী আপনি যেহেতু তার একমাত্র জীবিত সন্তান, তাই আপনাকে এরপর দীক্ষা নিতে হবে, একের বদলে এক। কি? অভয়ের চোখে মুখে বিরক্তি। বাবা তাকে সকল সময় দীক্ষা গ্রহণের কথা বলতেন, কিন্তু সেটা যে কোনো শর্ত তা এতদিন সে জানত না। আর ইয়ার কি নাকি এসব? সত্যি তো এটা অসহ্য। এসব কি? আপনার কি মনে হচ্ছে আমরা ইয়ার্কি করতে এখানে এসেছি? একের বদলে এক। আর যাদের কোনো সন্তান থাকবে না তারা কি করবে? তারা যে করে হোক জোগাড় করে দেবে। এই জগতে সমস্ত কিছুর মূল্য রয়েছে, যার কোনো মূল্য নেই তা অবহেলিত। তোমার বাবা দীক্ষা নিয়েছিলেন মানসিক শান্তির জন্য, তার জীবদ্দশায় তিনি তা পেয়েও ছিলেন। এবার তার সংঘকে মূল্য ফেরত দেওয়ার পালা। তোমায় এই মুহূর্তে এই সংসারের সমস্ত কিছু ছেড়ে আমাদের সঙ্গে আসতে হবে। যেহেতু তোমার বাবা একজন আউনি, তাই আমরা কিছু উপাচার করব। তারপর তোমার বাবার দেহ সংঘের প্রতিজ্ঞা থেকে মুক্ত হয়ে যাবে। তখন বাকিরা তাকে নিজেদের মতো করে সৎকার করতে পারবে। আচ্ছা, তাই? আর আমি যদি আপনাদের এই নাটকে সামিল না হই তাহলে? তাহলে আমরা তোমার বাবার কপালে চন্দন মুছব না। মুছতে হবে না। কি হবে না মুছলে? ওই জিনিস সহই আমি বাবার শরীর দাহ করব। কপালের চন্দন পুড়বে? পোড়া চন্দনে তোমার বাবার শরীর দাহ হবে তো? কেন হবে না? সব হবে। তোমায় কিন্তু আমরা ভালো মুখেই নিয়ে যেতে চেয়েছিলাম, তুমি রাজি হলে না। এবার তুমি নিজেই আসবে, তবে সেই আশা ভয়ঙ্কর হবে। কারণ সংঘের নিয়ম একের বদলে এক বা একাধিক। একজন গেলে একজনকে আসতেই হবে। দাঁড়ান দাঁড়ান, এ কেমন অদ্ভুত নিয়ম আপনাদের? আচ্ছা, কি নাম আপনাদের সঙ্গের? ভিত্রি বিয়োম সংঘ। আপনার তো দেখছি দীক্ষা হয়নি। কখনো দীক্ষা নিতে ইচ্ছা হলে জানাবেন, আমরা যোগাযোগ করে নেব। নমস্কার। কথাটা বলেই লোকটি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ধীরে ধীরে গলি দিয়ে এগিয়ে গেল। আর রথিন একটা অদ্ভুত অস্বস্তি নিয়ে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। উঁচু পাঁচিল ঘেরা শ্মশান, একপাশে একটু ছাউনি মতো করা।
অত্যাধিক রোদ জলের হাত থেকে শ্মশান যাত্রীদের বাঁচার জন্য চারপাশে বড় বড় ঘাস, মাঝখানে একটা সিমেন্টের বেদির মতো করা রয়েছে। তার চার কোণে চারটে উলম্ব রেল লাইনের পাত সিমেন্টের সেই চাতালের উপর উলম্বভাবে গাঁথা রয়েছে। আর দুজন ডোম বেজার মুখে তারই মাঝখানে থরে থরে চিতার কাঠ সাজাচ্ছিল। এদিকে এখনো এই পুরনো পদ্ধতিতে দেহ সৎকারের নিয়ম রয়েছে। কলকাতায় তো সব জায়গায় বৈদ্যুতিক চুল্লি। এই মুহূর্তে শ্মশানে হাতে গোনা কয়েকজন রয়েছে। বেশিরভাগ লোকজনই অমঙ্গলের আশায় বিশুদা হতে চাননি। যারা রয়েছে তারা আত্মীয়দের কিছুজন, আর কিছুজন কীর্তনের লোক, আর দুজন ডোম। রথিন আর শ্রমণ একপাশে দাঁড়িয়েছিল। বেলা হয়তো এতটাও গড়ায়নি, কিন্তু আকাশে মেঘের ঘন ঘটায় চারপাশটা কেমন কালো হয়ে আসছে। রথিন দূর থেকে দেখল অভয় তার বাবার মৃতদেহের পাশে বসে কিছু একটা করছে ঝুঁকে ঝুঁকে। পায়ে পায়ে সেদিকে এগোতে গিয়েই রথিন থমকে গেল এক মুহূর্ত। অভয় নিজের পকেটের রুমাল বের করে তার বাবার কপালের চন্দনগুলো ঘষে তোলার চেষ্টা করছে। কি করছিস তুই? হ্যাঁ, ও তোরা? আরে কিছু না, চন্দনগুলো মোছার চেষ্টা করছি। দেখলি তো ওদের ঔদ্ধত্য, বলে কিনা আমার সঙ্গে যেতে হবে। হ্যাঁ, পাগলা চোদার দল যত। ওদের কিচ্ছু জিনিস আমি রাখবো না। এ ভাই, তুই ঠিক আছিস? কেন ঠিক থাকবো না কেন? এই লোকটা মরেছে বলে? হ্যাঁ, আমার মা যতদিন বেঁচে ছিল ততদিন জ্বালিয়েছে, তারপর আমাকে। নোংরা লোক একটা। কি আশ্চর্য, এত ঘষার পরেও চন্দনগুলো উঠছে না। অযথাই চেষ্টা করছিস, ও উঠবে না। এই চন্দনের নকশা ওদের তৈরি, ওদেরই কাজ। ওরা না তুললে কেউ তুলতে পারে না। ঠিক আছে ঠিক আছে, ওঠানোর দরকার নেই, এই অবস্থাতেই পুড়বে। আমার মনে হয় তুই বড় ভুল করলি। শুনেছি এই চন্দন নাকি পুড়তে নেই। আরে মানেটা কি? আমি ওদের শিষ্যত্ব গ্রহণ করতাম সবকিছু ছেড়ে? সেটা বলছি না। ধর রাজি হলি, ওরা চন্দনটা তুলে দিত, তারপর তোর বাবার সৎকার হয়ে যেত, তুই তারপর লুকিয়ে কলকাতা চলে যেতিস। ওরা কি তোকে খুঁজে পেত নাকি? ওদের মুখ চোখ দেখে মনে হলো যে ওরা আমাকে ছেড়ে দিত। আমি লুকোতে পারতাম না। যাই হোক, শোন রথিন, আর দেরি করিস না, এবার বেরিয়ে পড়। তোর বউ তোকে ফোনে পাইনি, তাই আমাকে কল করেছিল। যা যা, এবার বেরো। না মানে তোর এত বড় বিপদ। আচ্ছা, মুখাগ্নি করে নে, তারপরেই তুই তো যাবি। না না, একদম না। এসব শুরু হতে আরো আধ ঘন্টা, কোনো প্রয়োজন নেই। তোরা বেরিয়ে পড়। আবার আকাশে মেঘ, বৃষ্টি নামলে বিপদ বাড়বে হাই রোডে। যা যা, তোরা বেরিয়ে পড়। আর শোন, আমি একেবারে চতুর্থীর কাজ করে তারপর যাব। অভয় প্রায় এক প্রকার পিড়াপিড়ি করে রথিনার শ্রমণকে বাড়ির দিকে পাঠিয়ে দিল। ঠিক তখনই পুরোহিত অভয়ের কাছে দাঁড়িয়ে গঙ্গাজল ছিটিয়ে দিলেন সারা গায়ে। বাবা অভয়, ওদিকে হয়ে গিয়েছে, ডোমেদের পাঠিয়ে দিচ্ছি, তোর বাবাকে চিতায় তুলুক। আকাশের অবস্থা তো ভালো নয়, বৃষ্টি নামলে বিপদই হবে। আর দেরি করিস না কেমন? অভয় একবার তার বাবার মুখের দিকে তাকিয়ে মাথা নাড়ল। এসব শেষ হলেই সে বাঁচে। আকাশ কালো করে মেঘ নেমে এসেছে। এক্ষুনি ঝড় উঠল বলে কোথাও একটা বৃষ্টি হয়ে গেছে। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। অভয় চিতা থেকে অনেকটা তফাতে সরে এসেছে। একটু একটু করে আগুন ছড়িয়ে পড়ছে পুরো চিতার কাঠে। দুজন ডোম দূরে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে ওদের কাজ শুরু হবে। এছাড়াও যারা এসেছিলেন তারা রয়েছেন আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে। সকলেরই দৃষ্টি সামনের দিকে, ওই জ্বলন্ত চিতার দিকে নিবদ্ধ। সংঘের লোকেরা যেন কি বলেছিল উঠোনে দাঁড়িয়ে, হ্যাঁ, কপালের চন্দন না মুছলে নাকি তার বাবার দেহ সৎকার করতে পারবে না। এখন খুব ইচ্ছে হচ্ছে ওই লোকটাকে ঘাড় ধরে টেনে এনে দেখাতে।
বুজরুকের দল যত সব। ঠিক এমন সময় পাশ থেকে একাধিক কণ্ঠের বিস্মিত স্বর। অভয়ের যেন ঘোর ভাঙল। সকলে অবাক হয়ে চিতার দিকে দেখছে। সকলের দৃষ্টি অনুসরণ করে অভয়ের সামনের দিকে তাকাতেই তার ভুরু জোড়া আপনা থেকেই কুঁচকে গেল যেন। চিতার আগুন কি তবে ধীরে ধীরে নিভে যাচ্ছে? হ্যাঁ, তাই তো। একটু আগেও তো দাও দাও করে চলছিল এসব। কি হলো হঠাৎ করে? ডোমেরা পাশ থেকে কেরোসিন ছুটছে, তাতে হালকা মেরে কিছুটা আগুন উঠলেও আবার আগের মতো জেগে সেই। কয়েক মুহূর্তের মধ্যেই আগুনটা ধিকি ধিকি জ্বলতে জ্বলতে একেবারেই নিভে গেল। ভয়ে বিস্ময়ে অভয় পুরো পাথরের মতো দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। কি হলো এটা? দাউ দাউ করে জ্বলতে থাকা চিতা এভাবে নিভে গেল, কিন্তু কেন? সে আশেপাশে তাকালো। অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না। ছায়ার মতো কতগুলো শরীর শুধু দাঁড়িয়ে আছে। সে নিশ্চিত উপস্থিত সকলের অবস্থাও একই। বাবা ভয়, এই যে ভারী অমঙ্গল হলো রে। চিতার আগুন এমন ভাবে নিভে যাওয়া তো খারাপ। নানা কারণে আগুন নিভতে পারে ঠাকুর মশাই। আমি আরেকবার ধরাবো। আবার নতুন করে এক আঁটি খড়ের মাথায় আগুন ধরিয়ে 3 বার প্রদক্ষিণ করে অভয় সেই আগুন চিতায় ছুঁড়ে কয়েক পা পিছিয়ে এলো। ওই তো আগুন ধরেছে। ওই তো আবার লক লক করে উঠেছে হলুদ আগুনের শিখা। আগের মতোই দাউ দাউ করে জ্বলছে। এবার আশা করি সব ঠিক থাকবে। আবার নিভে যাচ্ছে, আবার নিভে যাচ্ছে। সত্যি তো, আগুন নিভে যাচ্ছে কেন? কি হবে এবার? এইভাবে চিতার আগুন নিভে যাওয়া তো সত্যি ভালো নয়। ডোমেরা প্রাণপণে চিতায় কেরোসিন ছেটাচ্ছে, কিন্তু কিন্তু সেসব যেন জলের মতো কাজ করছে। কেন হচ্ছে এসব? কেন? কয়েক মুহূর্তের মধ্যেই যা ভয় পাচ্ছিল অভয় তাই হলো। চিতার আগুন আপনা থেকেই নিভে চারিপাশ আগের মতো ঘুটঘুটে অন্ধকারে ভরে উঠল। এবার সত্যি বুকের ভেতরটা অজানা একটা ভয় খালি হয়ে যেতে লাগলো। কি কি হচ্ছে এসব? কেন হচ্ছে? কেন হচ্ছে এসব? বাবা অভয়, কি করবে এখন? দুইবার চিতার আগুন নিভে গেল। আমি যা বলেছিলাম তাই হলো, দেখলি তো? সংঘের শিষ্য তোর বাবা। পোড়া চন্দন নিয়ে কি তোর বাবার সৎকার হবে? কি বলল তখন ওরা শুনিসনি? পোড়া চন্দনে তোমার বাবার শরীর দাহ হবে তো? রাবিশ! না না না, পুরোহিত মশাই, শেষবার চেষ্টা করব আমি। পারো যদি আগুন নিভে যায় তাহলে তাহলে বাবার দেহ গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে সৎকার দেব আমি। সৎকার কোনো একভাবে করলেই হলো। না, এটা আমি মেনে নেব না, মেনে নেব না আমি। হিন্দুর দেহ এইভাবে মাটিতে পুঁতবে? হ্যাঁ, আমি শুনেছি অনেক বৈষ্ণবদের দেহ মাটিতে পুঁতে সৎকার করা হয়। তারাও তো হিন্দু। তবে তবে ওই যে বললাম, আমি তৃতীয়বার চেষ্টা করতে চাই। হ্যাঁ, আমি তৃতীয়বার চেষ্টা করতে চাই। কথাটা বলেই একটা খড়ের আঁটি তুলে সামনের দিকে এগিয়ে গেল অভয়। বুকের ভেতরে তার যেন কেউ হাতুড়ি পিটছে। এবারে চিতা জ্বলবে তো, নাকি ওই সংঘের লোকেরাই জিতে যাবে? সারা জীবন এই লোকটা তাকে জ্বালিয়েছে, মৃত্যুর পরেও জ্বালাচ্ছে। সে এর শেষ দেখেই ছাড়বে। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল চিতাতে। উজ্জ্বল হলুদ আভা আর আগুনের উত্তাপ ছড়িয়ে পড়ছে।
কিন্তু চিতার এত কাছে দাঁড়িয়ে অভয়ের যেন সেদিকে ভ্রুক্ষেপ নেই। তাও কোনো মতে তার হাত ধরে পিছনে টেনে আনলেন প্রশান্ত কাকু। এই তো, হ্যাঁ, আগুন কি আবার নিভে আসছে? আবার কি? কিন্তু কিন্তু না তো, এবার তো নয়, এবার তো সব ঠিকঠাক আছে। না না, এখনই এত নিশ্চিত হওয়া যাবে না। আগে দেখি কি হয়। এই তো আর কিছুক্ষণ, তারপর না রে, এবার ঠিক আছে। বেশ কিছুক্ষণ হলো তো জ্বলছে। বেশ কিছুক্ষণ পরে প্রশান্ত কাকু নিজেই কথাটা বলে উঠতেই বুকের ভিতরে একটা স্বস্তি পেল অভয়। গনগনে লাল কাঠের ভিতর থেকে ফুলকি উড়ে আকাশে মিশছে, আগুনের হলকা ছড়িয়ে পড়ছে চারিদিকে। এতক্ষণে নিশ্চয়ই অর্ধেক পোড়া হয়ে গেছে। ঠিক এমন সময় একটা গন্ধ আচমকা অভয়ের নাকে এসে ধাক্কা মারল। কেমন একটা ভিজে কাঠ পোড়া গন্ধ। প্রথমে এদিক ওদিক সরে গন্ধটাকে পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করল সে, কিন্তু না, গন্ধটা কিছুতেই তার পিছু ছাড়ছে না। কিন্তু বাকিদের মুখে সেরকম কোনো ভাব নেই কেন? কাকু, কিসের একটা গন্ধ বলুন তো? হ্যাঁ, কিসের গন্ধ বাবা? কিসের গন্ধ এটা? ওই তো, একটা কাঠ পোড়া গন্ধ। কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। হতে পারে ওই যে চিতার কাঠ পুড়ছে, হয়তো তার গন্ধ। কিসের গন্ধ এটা? দম বন্ধ হয়ে আসছে। অভয় টের পাচ্ছে ওর মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। গন্ধটা শক্ত হয়ে তার বুকের ভিতরে চেপে বসছে যেন। সে শ্বাস নিতে পারছে না, মাথাটা ভারী লাগছে। চোখের সামনে পুরো দৃশ্যপটটা কেমন যেন ঘেঁটে যাচ্ছে। তার কি শরীর অসুস্থ লাগছে? কই, এতক্ষণ তো ঠিকই ছিল। এই গন্ধটাই যেন তাকে অসুস্থ করে তুলছে। বসে পড়বে কি, এসবই ভাবছে। আর ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নামলো। একেবারে আকাশ ভাঙা বৃষ্টি যাকে বলে। যে যেখানে ছিল তারা মাথা বাঁচানোর জন্য সেই ছাউনির দিকে ছুটল, কিন্তু অভয় দাঁড়িয়ে রইল ঠায়। সেই সঙ্গে ডোম দুটো। চিতার আগুন যাতে না নিভে যায় তাই তারা বাঁশ ঢুকিয়ে কাঠগুলো খুঁচিয়ে আগুন উস্কে দিচ্ছে। কিন্তু এই প্রচন্ড বৃষ্টির সঙ্গে তা পাল্লা দেবে কি করে? আগুন একটু একটু করে নিভে আসছে। অভয় ছুটে এসে কেরোসিনের জ্যারিকেনটা হাতে তুলে নিল। তারপর নিজেই সেই কেরোসিন ছেটাতে লাগলো চিতায়। কেমন উন্মত্তের মতো দেখতে লাগছে তাকে। না না, এই আগুন আমি কিছুতেই নিতে দেব না। আরো তেল দাও, আরো জ্বালানি দাও। দূর থেকে সকলে ভয়ার্ত দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। এরকম সৎকার তারা আগে কখনো দেখেনি। বজ্রপাতের আলোয় দেখা গেল অভয়ের বাবার চিতা যেখানে জ্বলছে তার ঠিক অনেকটা উপরে আকাশে চিল কাক আর শকুন চক্রাকারে আবর্তিত হচ্ছে। বিশুদা, ব্যাপারটা ভালো লাগছে না। অভয়কে থামাতেই হবে। এ মোটেও ভালো লক্ষণ নয়। ওই সঙ্ঘের লোকেদের কথা মানতেই হবে। কথাটা বলেই যেন প্রশান্ত বাবু এগিয়ে যাবেন বৃষ্টির মধ্যে, ঠিক তখনই পিছন থেকে তার হাত চেপে ধরলেন বিশ্বজিৎ প্রামাণিক। ওই দেখুন, ওটা কি? এত দূর থেকে ওরা সকলেই স্পষ্ট দেখতে পেল চিতাটা নড়ে উঠল যেন। ডোম দুটো ভয় পেয়ে কিছুটা পিছিয়ে এসেছে। চিতার আগুন এই প্রচন্ড বৃষ্টির মধ্যে এখনো জ্বলছে।
কয়েক মুহূর্ত আগেই ওরা টের পেয়েছে চিতার ভেতর কিছু একটা নড়ছে। না, এ কাঠ নয়, এ অন্য কিছু। কি হলো, কি হলো? পিছিয়ে যাচ্ছ কেন? কাঠ দাও আমায়, কাঠ দাও, কাঠ দাও। ভয়ে কথাটা বলতে গিয়েও থমকে গেল। তাদের ভয় বিস্ফারিত দৃষ্টি সামনের দিকে প্রসারিত। অভয় সেই দৃষ্টি অনুসরণ করে চিতার দিকে তাকাতে তার মনে হলো কেউ বুঝি তার পা দুটো টেনে মাটির ভিতরে গেঁথে দিয়েছে। গনগনে কাঠে জলের ফোঁটায় খুব ধোঁয়া হচ্ছে, কিন্তু তার ভিতরেও অভয় স্পষ্ট দেখতে পাচ্ছে চিতার কাঠগুলো আপনা থেকেই দুদিকে খসে খসে পড়ছে, আর একটা দেহ ধীরে ধীরে উঠে বসছে চিতার উপর, পুরো টান টান হয়ে। আতঙ্কে শিহরণে অভয় সহ বাকি সকলের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসবে। আর ঠিক তখনই হুট করে বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। থরথর করে কাঁপছে ডম দুটো। তারা এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। যা দেখছে তা কি সত্যি নাকি ভ্রম? দেহটা ধীর পায়ে নেমে এলো চিতার উপর থেকে। তারপর এক পা করে এগিয়ে এলো অভয়ের সামনে। সকলে ভয়ে আতঙ্কে স্থির। অভয় তো পুরো পাথর, সে যেন শ্বাসটুকুও নিতে ভুলে গিয়েছে। পেছনে গনগনে লাল আগুনের আলো, কিন্তু তারপরেও চিতা থেকে উঠে আসা মানুষটার মুখ চোখ স্পষ্ট দেখতে পাচ্ছে সে। বাবা, বাবা। হ্যাঁ, অভয়ের বাবা, যাকে একটু আগে চিতায় পোড়ানো হচ্ছিল। সেই লোক এক মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে অভয়ের সামনে। চোখে মুখে এক ফোঁটা বিকৃতি নেই। এতক্ষণ পুড়লে তো চামড়া পুড়ে ঝলসে গলে হাড় বেরিয়ে আসার কথা, কিন্তু কোথায় কি? লোকটার সারা শরীরে এক ফোঁটা পোড়ার দাগ নেই, শুধু পরনের কালো চাদরটুকু পুড়ে ছাই হয়ে গেছে। অভয় হাঁ করে তার বাবাকে দেখছে। এটা কি করে সম্ভব? চিতা থেকে জীবন্ত মানুষের ফিরে আসা। লোকটি ধীরে ধীরে একটা হাত অভয়ের দিকে বাড়াতেই পিছন থেকে একটা হ্যাঁচকা টান মেরে কেউ যেন তাকে সরিয়ে নিল। স্তম্ভিত অভয় যেন সম্বিত ফিরে পেল। কাকু, 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 বাবা, বাবা ফিরে এসেছে। বাবা, ওটা তোমার বাবা নয়, ও অন্য কিছু। চিতা থেকে কোনো মানুষ বেঁচে ফিরতে পারে না। বন্ধু, চমকে উঠল অভয়। বাবা তাকে তার নাম ধরে ডাকছে। কত ছোটবেলায় বাবা তাকে এই নামে ডেকে আদর করত। তারপর কি যেন হলো, সব বদলে গেল। বন্ধু, আমার শীত করছে, আমায় বাড়ি নিয়ে যাবি বাবা? বাবা, বাবা, কাকু, কাকু আমায় ছাড়ুন, কাকু আমায় ছাড়ুন। এই নামেই বাবা আমায় ছোটবেলায় ডাকতেন। হ্যাঁ, উনি আমার বাবা। বাবা, 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 এই নাও গামছা বাবা, এটা গায়ে জড়িয়ে নাও বাবা। বাবা আরাম পাবে। এই নাও, এই নাও বাবা, এই নাও। মৃত মানুষ কখনোই বেঁচে ফেরে না অভয়। তোমার বাবা মারা গেছেন, ডাক্তার নিজে এসে পরীক্ষা করেছেন। এরপরেও যদি তুমি একে বাড়ি নিয়ে যাও, তাহলে তার পরিণাম ভয়ঙ্কর হবে। না, 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 ভয়ঙ্কর যা হওয়ার তো হয়েই যাচ্ছিল কাকু।
আমি আপনাদের উপর বিশ্বাস করে বাবাকে জীবন্ত অবস্থায় চিতায় তুলে দিচ্ছিলাম। এরকম তো কত হয়, মৃত ঘোষণা করেছে ডাক্তার, তারপর চিতা থেকে বেঁচে ফিরে এসেছে। হয়নি? হয়নি কাকু, আপনিই বলুন। সেই মানুষ পরের দিব্যি সুস্থ হয়ে উঠেছে। না 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 না, আপনারা সবাই ভুল। আমার বাবা, আমার বাবা, 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 বাবা। এতক্ষণ পোড়ার পরেও একটা লোম পর্যন্ত পড়েনি ওই দগদগে আগুনে, এও সম্ভব? তুমি তুমি খুব ভুল করছো। হ্যাঁ কাকু, আপনি তো দেখলেনই, চিতা দুবার নিভে গিয়েছিল। তারপর ওই মোটা কালো কাপড় অমন শক্ত করে বাঁধা। না না, এ হতে পারে না, এ হতে পারে না। বন্ধু, আমার খুব ঠান্ডা লাগছে, আমায় বাড়ি নিয়ে চল। হ্যাঁ বাবা, যাবো তো বাবা, আমরা বাড়ি যাবো বাবা, আমরা বাড়ি যাবো। না কাকু, কোথাও ভুল হচ্ছে, বাবা ঠিক হয়ে গেছে। আমার নাম ধরে ডাকছে বাবা। এমন মিরাক্কেল তো কত হয় বাবা, 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 আমরা বাড়ি যাবো বাবা, বাড়ি যাবো। চলো চলো বাবা, আমার সাথে চলো বাবা, আমার সাথে চলো, আমার সাথে চলো বাবা, আমার সাথে চলো। অভয় এগিয়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরল। তারপর নিজের পরনের জামাটা খুলে তার গায়ে জড়িয়ে ধীরে এগিয়ে গেল বাড়ির দিকে। নিজের বাড়ির পথে পা বাড়ালো অভয়। হয়তো অন্যমনস্ক ছিল, তাই খেয়াল করলো না মাথার অনেকটা উপরে যে চিল শকুনের দল চিতার উপর পাক খাচ্ছিল, সেটা ধীরে ধীরে ওদের পিছু নিয়েছে। কি রে তাথই, তোর বর ফিরেছে? তাথই মাথাটা সামান্য নাড়িয়ে একপাশে সরে দাঁড়াতেই রথিন অবাক হল। তাথই অভয়ের বউ। মেয়েটাকে বলা চলে এক বাঁধ ভাঙা উচ্ছল নদী। সবসময় ছটফট হই হই করছে। বেটেখাটো চেহারা, গোলপানা মুখ, চোখে একটা রিমলেস চশমা। একটা আইটি কোম্পানিতে বেশ কয়েক বছর চাকরির সুবাদে অভয়ের সঙ্গে তার পরিচয়, সেখান থেকেই বিয়ে। একটা সময় পরে ওদের মেয়ে চিনি জন্মানোর পর থেকে তাথই চাকরি ছেড়ে পুরোপুরি বাড়িতেই। এই কদিন রথিন, শ্রমণ কেউই অভয়কে বিরক্ত করেনি ফোন করে। ভেবেছিল চতুর্থী মিটলে অভয়ের সঙ্গে যোগাযোগ করবে তারা। কিন্তু তার আগেই কাল রাতে রথিন মিঠির ফোন পায়। মিঠি অভয়ের মাস্তুতো বোন। অভয়ের মাসি মেশো মারা যাওয়ার পরে সে ওদের সাথেই থাকে। রথিন আর শ্রমণ তাকে বোন বলেই ডাকে। সেই ওদের ফোন করে আজ বাড়িতে আসতে বলে। মিঠি ভীষণ স্বাভাবিক স্বরে ওদের আসতে বললেও রথিন টের পেয়েছিল কিছু একটা ঠিক নেই। আর এই মুহূর্তে তাথইকে দেখে সেই সন্দেহই তার গাঢ় হচ্ছে। কিরে, কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? এসো তোমরা। তাথইয়ের পিছু পিছু ওরা ড্রয়িং রুমে ঢুকে এলো। সুন্দর ছিমছাম সাজানো একটা ড্রয়িং রুম। অভয়ের বাড়িটা কাঁকুরগাছির মিতালি সংঘের ঠিক পিছনের দিকে। নিরিবিলি পাড়ার ভেতর তাদের এই দোতলা বাড়ি। নিজের নয়, ভাড়ায় থাকে। মালিক থাকে বিদেশে। মূলত নিচতলাটা ভাড়া নিলেও মালিক সদয় হয়ে দোতলাটাও ব্যবহারের অনুমতি দিয়েছে। নিচের তলায় বড় ড্রয়িং রুম। ড্রয়িং রুম লাগোয়া রান্নাঘর, বাথরুম আর দুটো বেডরুম। পিছন দিকে সিঁড়ি। সিঁড়ির নিচে মোটর আর রিজার্ভার। সিঁড়ি দিয়ে উঠল ওপরে। একটা বড় ড্রয়িং রুম, একটা বেডরুম আর একটা ঠাকুর ঘর আর বাথরুম। আর সামনের দিকটা কিছুটা ফাঁকা ছাদ। সেই ছাদের
এই একদিকে একটা লোহার সিঁড়ি যা দিয়ে 3 তলায় ওঠা যায়। ফাঁকা ছাদের একদিকে নানান মরশুমি ফুলের গাছ লাগানো। তাথইয়ের খুব গাছের শখ, অভয়ের আবার সেসব একেবারেই নেই। সোফায় এসে বসতেই একটা স্বল্প পরিচিত বিশ্রী গন্ধ তাদের নাকে ধাক্কা মারল। এই গন্ধ রথিন আর শ্রমণের বেশ চেনা। কোথায় যেন এর ভাবতে ভাবতেই আচমকা ওদের মাথায় বিদ্যুতের ঝিলিকের মতো দৃশ্যটা মনে পড়ল। গৌরঙ্গিতে অভয়ের বাড়ির সেই ছোট্ট রুমটা। অভয়ের বাবা শুয়ে রয়েছে খাটের উপর, আর ধনুচি থেকে ছড়িয়ে পড়ছে একটা বিশ্রী গন্ধ। সেই গন্ধ এখানে কি করছে? অদ্ভুত চিন্তায় রথিনের ভুরু কুঁচকে রইল। ইতিমধ্যেই মিঠি হাজির হয়েছে 2 গ্লাসে দইয়ের ঘোল নিয়ে। আজ আর চা দিলাম না রথিনদা, যা গরম, একটু ঘোল খাও। অভয় কই তাথই? ফিরেছে? হ্যাঁ, 2 দিন আগেই। 2 দিন আগেই? আমি তো ভাবলাম কাল ফিরেছে। ওখানে চতুর্থীর কাজ করে আসেনি? আরে কি হয়েছে? ফোনে বললি জরুরি দরকার। অভয়কে জিজ্ঞাসা করলাম ঠিক আছে কিনা, বললো হ্যাঁ। তা হ্যাঁ রে, সত্যি ও ঠিক আছে তো? কাকুর মৃত্যু ওকে যেভাবে নাড়া দিয়েছে। আসলে রথিনদা, ও ঠিক নেই, ও একদমই ঠিক নেই গো। তবে তার আগে তোমাদের এটা জানা দরকার যে ও আসানসোল থেকে একলা ফেরেনি, আরও একজন এসেছে ওর সঙ্গে। কে? অভয়ের বাবা। কি? হ্যাঁ, আমার শ্বশুরমশাই তার ছেলের সঙ্গে আসানসোল থেকে ফিরে এসেছেন। আরে তুই কি পাগল হয়ে গেছিস? কাকু তো মারা গিয়েছেন, তিনি ফিরবেন কেমন করে? বৌদি সত্যি কথা বলছে, মেশো ফিরে এসেছে। অন্তুতা কালকেই নিয়ে ফিরেছে মেশোকে। এটা আবার হতে পারে নাকি? ধুর, অসম্ভব। একটা লোক ঘন্টার পর ঘন্টা মৃত পড়ে রইল চোখের সামনে, কিসব সঙ্গে নিয়ম ফিয়ম মেনে উপাচার হলো, তা চিতা রেডি হচ্ছিল আমরা আসার আগে, আর সেই লোক বেঁচে গেল কিভাবে? অভয় কি বলছে? রথিনদা, অভয় কি বলছে বা আসানসোলের কাকুরাই বা কি বলছে আমি সব বলছি, তবে তার আগে সেখানে ঠিক কি কি ঘটেছিল আমাদের একটু ডিটেলে বলুন, আর একটু তাড়াতাড়ি। ও স্নান করতে বাথরুমে ঢুকেছে, ওর সামনে এসব আলোচনা না হওয়াই ভালো। রথিন দেরি না করে গড়গড় করে যা পারল বলে গেল। রথিন যেগুলো ভুলে যাচ্ছিল সেগুলো শ্রমণ মনে করিয়ে দিচ্ছিল। তারপর আমাদের চলে আসতে বলে আর আমরাও চলে আসি। না, প্রথমে আসতে চাইনি, কিন্তু তারপরে এমন করে ফেরার কথা বললো যে। তার মানে সকল সমস্যার মূলে ওই ভিত্রিবিত্তম সংঘ। এসব আমি আর ভাবতে পারছি না। সত্যি তো, এই লোকটা জীবিত থাকে কি করে? এবারে তুই বল, অভয় কি বলছে? অভয় বলছে বাবার নাকি কিছুই হয়নি, ডাক্তার নাকি ঠিক করে ধরতেই পারেনি যে বাবা মারা গেছেন নাকি বেঁচে আছেন, আর ও বাকিদের কথা বিশ্বাস করে বাবাকে মৃত ভেবে ফেলেছিল। কিন্তু কাকু যা ফোনে জানিয়েছে তা শুনলে তোমার সারা গায়ে কাঁটা দেবে ভয়। অভয়ের বাবা নাকি জ্বলন্ত চিতা থেকে ফিরে এসেছে। কি বলছিস তুই? বৌদি ঠিকই বলছে। মেশোকে চিতায় তুলে চিতায় আগুনও দেওয়া হয়েছিল, 1 বার নয় 3 বার। প্রথম 2 বার কোনো এক অজ্ঞাত কারণেই জ্বলেও চিতার আগুন নিভে গিয়েছিল, কিন্তু 3য়বার অনেকক্ষণ জ্বলেছিল। সকলে মনে করেছিল সৎকারের কাজ নাকি অর্ধেক হয়েই গিয়েছে। ঠিক এমন সময় আকাশ ভেঙে বৃষ্টি নামে, আর ঠিক এমন সময় জ্বলন্ত চিতা থেকে নাকি মেশো নেমে আসে। কিন্তু মানে সে তো ঝলসে খাক হয়ে যাওয়ার কথা। কিন্তু যে মানুষটা চিতা থেকে নেমে এসেছিল তার একটাও লোম পড়েনি। সকলে নাকি অন্তুদাকে বুঝিয়েছিল এই লোককে বাড়িতে নাকি ঠাঁই না দিতে। পুরোহিত নাকি পায়ে পর্যন্ত পড়েছিল, কিন্তু দাদা শোনেনি। খুব অশান্তি হয়েছে গত 2 দিন সেখানে। পুরো গ্রাম মানছে এই লোক মেশো নন। তারপরে অন্তুদা মেশোকে গাড়িতে করে কলকাতায় নিয়ে চলে আসে।
মেশো নাকি এরপর এখানেই থাকবে। আশ্চর্য, এও কি সম্ভব নাকি? রথিনদা, কিছুতে একটা ঠিক নেই এই বাড়িতে। অভয় কেমন যেন বদলে গেছে এই দুদিনে, জানো? তুমি বিশ্বাস করবে না, বাবাকে নিয়ে কী সব শুরু করেছে। বাবা নাকি উপরের ঘরে থাকছেন, অভয় সেই ঘরে কাউকে ঢুকতেই দেয় না। বাবার ঘরের দরজা সব সময় বাইরে থেকে তালা লাগানো, ভিতর থেকে সাড়া পেলে তখনই সে দরজা খোলে। দরজার বাইরে অভয় কম্বল পেতে শুয়ে থাকে সারা রাত। বাবার রান্না 4 বেলা সে স্নান সেরে নিজে করে, কাউকে ঢুকতেই দেয় না সেই রান্নাঘরে। তখন আমাদের দোতলায় যাওয়ার অনুমতি নেই একেবারেই। সব সময় বাড়িতে এক ধরনের ভিজে কাঠ পোড়া গন্ধ, সব সময় একটা বাতাস ভারী ভাব। আমাদের খুব ভয় লাগছে রথিনদা, কি হবে এবার? রথিনের কানে ওদের শেষের কথাগুলো ঢুকছে না। তার চোখের সামনে ভেসে উঠছে সংঘের সেই মিহি স্বরের লোকটির গলা। পোড়া চন্দনে তোমার বাবার শরীর দাহ হবে তো? সেই লোকেরা যে বিশ্বাসে অভয়কে বলেছিল যে অভয়ের বাবার শরীর দাহ হবে না, তাই হয়েছে। যা ঘটছে অভয়ের সঙ্গে, তার সঙ্গে ওই সংঘের আর অভয়ের দীক্ষা না নেওয়ার গভীর যোগ আছে। অভয় কোথায়? দোতলার বাথরুমে ঢুকেছে, এরপর ভিজে গামছায় রান্নাঘরের দরজা বন্ধ করে রান্না করবে। আমরা অভয়ের বাবাকে দেখতে চাই, তালা খোলা যাবে? চাবি তো অভয়ের কাছে থাকে। কিন্তু অভয় তো স্নানে গেছে বলি। অন্তুদা চাবিটা জামার পকেটে রাখে। জামা প্যান্ট দেখে এসেছি কম্বলের উপর রাখা। চল বাথরুম থেকে বেরোনোর আগেই দেখে আসি, লোকটা সত্যি ওর বাবা নাকি অন্য কেউ। আরে ওপর তলায় আলো কই রে? আলো জ্বালাসনি কেন? উপরের সব কটা বাল্ব খুলে রেখেছে অভয়, বাবার নাকি চোখে লাগছে। ওই যে এখনো শাওয়ারের শব্দ ভেসে আসছে বাথরুমের ভিতর থেকে। তাথুই এসে দাঁড়ালো দোতলার বেডরুমের দরজার সামনে। সত্যি সত্যি ডান দিকের বাথরুম থেকে ভেসে আসছে জলের শব্দ। রথিন আর শ্রমণ দুজনেই অবাক হলো। তাথুই এক বর্ণ মিথ্যে বলছে না। সত্যি দোতলার যে বেডরুম রয়েছে তার দরজায় তালা দেওয়া, আর সেই দরজার সামনে একটা কম্বলের উপর বালিশ পাতা। অভয় তার মানে এখানেই শুচ্ছে। দরজার তলের ফাঁক গলে বেরিয়ে আসছে ভুর ভুর করে সেই বিকট ধোঁয়াটা। উফ, দম নেওয়া যাচ্ছে না। মিঠি দেরি না করে বিছানার একপাশে জড়ো করে রাখা জামা প্যান্টের ভিতর ঝুঁকে পড়ে কি যেন হাতাতে লাগলো। অল্প সময়ে সে নিজের কাঙ্ক্ষিত জিনিস খুঁজে সেটা বাড়িয়ে দিল রথিনের দিকে। চাবি, হ্যাঁ, এই ঘরের চাবি। অভয়ের বাবা যদি ফিরেই আসবে, তাহলে অভয় তাকে এমন পুরো দোতলা অন্ধকার করে ঘরে তালা বন্ধ করে রাখবে নাকি? রথিন দেরি না করে চাবিটা নিয়ে তালায় একটা চাপ দিল। সাথে সাথে খুট করে একটা শব্দ। শ্রমণ দেরি না করে দরজায় একটা ধাক্কা দিল। ঘরের ভিতর অন্ধকার, চারিদিকে এত ধোঁয়া যে মোবাইল ফ্ল্যাশের আলো কাজ করছে না খুব একটা। কি বিকট গন্ধ! ঠিক এমন সময় কি যেন একটা নড়ে উঠল ঘরের অন্ধকারের কোণে। চমকে উঠে সকলে দেখল একটা শরীর এতক্ষণ উবু হয়ে বসেছিল, আচমকা উঠে দাঁড়িয়েছে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে। লোকটি ওদের দিকে পিঠ করে রয়েছে, তাই মুখটা দেখা যাচ্ছে না। তাদের ফ্ল্যাশের বৃত্তাকার আলো লোকটির পিঠে পড়ছে। এই কি অভয়ের বাবা? হ্যাঁ, যা লম্বা দেখে তো তাই মনে হচ্ছে। কাকু, আপনি আপনি এখানে কি করছেন? শ্রমণের প্রশ্নে লোকটি উত্তর দিল না, বদলে
আচমকা দেওয়ালে মাথা ঠুকতে লাগলো। আঁতকে উঠল সকলে। আরে এ কি করছেন? কাকু, 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 কি করছেন আপনি? কাকু! লোকটি শুনছে না, বদলে একই রকম, বলা ভালো আরো জোরে জোরে দেওয়ালে কপাল ঠুকতে লাগলো। ভয় পেয়ে রথিন হাত বাড়িয়ে যেই লোকটাকে থামাতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একটা চিৎকার ভেসে এলো। কি করছিস তোরা এই ঘরে? চমকে উঠে পিছনে ঘুরে দেখলো সকলে। দরজার ঠিক বাইরেটা দাঁড়িয়ে আছে অভয়। একটা ভেজা গামছা কোমরে কোনো মতে জড়িয়ে সারা শরীর জলে সপসপ করছে তার। বোঝাই যাচ্ছে সদ্য স্নান সেরে ভালো করে মোছার সময়ও পায়নি সে। কিন্তু রথিন আর শ্রমণকে অবাক করেছে অন্য কিছু। রাগে সারা শরীর থরথর করে কাঁপছে তার, মুখটা পুরো লাল হয়ে গিয়েছে। এরকম রাগে লাল সে একজনকেই হতে দেখেছে এই জীবনে, কিন্তু তাদের বিস্মিত করেছে অন্য কিছু। বেশ কিছুদিনের না কাটা কাঁচা পাকা দাড়ি ভরা মুখটিতে থাকা তার চোখ জোড়া, পুরো চোখ টকটকে লাল। এক পলকে দেখলে মনে হবে রক্ত ছড়িয়ে পড়েছে চোখে, আর তার ভিতরে গোলমরিচের দানার মতো ছোট্ট এক জোড়া কালো তারা। অভয়ের চোখের তারা এমন অস্বাভাবিক ছোট কবে ছিল? তোরা এই ঘরে কি করছিস? থাথই, মিঠি, আমি তোদের উপরে আসতে বারণ করেছিলাম। কি করছিস এই ঘরে? আরে ওদের বকছিস কেন? আমরা তো কাকুর সঙ্গে দেখা করতে এসেছি। শুনলাম তুই নাকি কাকুকে নিয়ে ফিরেছিস। বেরিয়ে আয়, বেরিয়ে আয় ওই ঘর থেকে। ভয়ঙ্কর ভাবে চিৎকার করে উঠতেই সকলে তড়িঘড়ি বাইরে বেরিয়ে এলো। সকলে দেখলো ওরা আগে কাঁপতে কাঁপতে কোনো রকমে দরজাটা লাগিয়ে তাতে তালা দিচ্ছে অভয়। কি হচ্ছেটা কি এসব? এসব কি রে অভয়? তোরা এবার বাড়ি যা রথিন, বাবার খাবারের সময় হয়েছে। আমি রান্না বসাবো এবার। আর শোন, আমি না বললে আর কখনো এখানে আসিস না। মানে কি বলছিস তুই এসব? হ্যাঁ, যা বললাম তাই। আর আমি জানি তোরা কোন উদ্দেশ্যে এই ঘরে ঢুকেছিলিস, কিন্তু ঘরে ঢোকা তোদের উচিত হয়নি। ঘরের ভিতর থেকে কেউ দরজায় বাড়ি মারছে। একবার, দুবার, তিনবার মেরেই চলেছে, দড়াম দড়াম করে, যেন এক্ষুনি ভেঙে ফেলবে সেই দরজা। সাথে সাথে অভয় এগিয়ে এলো দরজার কাছে। তারপর বাচ্চাদের গায়ে যেমন হাত বোলানো হয়, ঠিক তেমন করে দরজার গায়ে হাত বুলিয়ে অভয় ধীর কণ্ঠে বলে উঠল, বাবা, বাবা কি হয়েছে? কিছু বলবে? আমার আমার ঠান্ডা লাগছে অন্তু। একটু একটু আগুনটা ধরিয়ে দিবি গায়ে। কথাটা শুনেই ছিটকে সরে এলো রাজার্জন। না, উল্টো দিকে যে রয়েছে সে যেই হোক, সে স্বাভাবিক কিছু নয়। অভয়, অভয় শোন, তুই এখানে। বাড়ি যা, বাড়ি যা রথিন। আমার বাবার খাবারের সময় হয়েছে। বাড়ি যা তোরা, বাড়ি যা। বেশ, তবে চিন্তা করিস না, আমি আবার আসবো দিনের বেলা সময় বের করে কাকুর সঙ্গে কথা বলতে। কি বুঝলে রথিনদা? মেন দরজার সামনে জুতো পড়ছিল রথিন আর শ্রমণ। তাথইয়ের মুখটা ভয় এইটুকু হয়ে গেছে, মিঠিরও তাই। এই কি সেই অভয় যে আসানসোল গিয়েছিল? এ তো সম্পূর্ণ অন্য কেউ রথিনদা, সম্পূর্ণ অন্য একজন। চিনি কোথায়? ড্রয়িংয়ের ক্লাসে এই ফিরল বলে। দেখ, আমার মনে হয় তোর কয়েকদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসা উচিত। এই বাড়িতে থাকা উচিত নয়।
তোদের কারুরই। কি বলছিস কি তুই? ওরা ভয় পাবে তো। পাক, কারণ পাওয়াই উচিত। সে সংঘের লোকেদের আমার মোটেও সাধারণ মনে হয়নি। ওরা কনফিডেন্টলি বলেছিল অভয় নাকি দীক্ষা নেবেই, কিন্তু এবারে ওর নেওয়াটা সাধারণ হবে না। আর তোরা অভয়ের অবস্থা দেখেছিস? ওরা চলে যাওয়ার পর থেকে এই অভয়কে অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল কিছু একটা শুরু হয়েছে ওর ভিতরে। তারপর ওর বাবার বেঁচে ফিরে আসা, চন্দন দেহ পড়বে না, এটা ওদেরই কথা। তারপরে ওর বাবা জ্বলন্ত চিতা থেকে বেঁচে ফিরেছে, তাও একেবারে নিখুঁত। এই সমস্ত কিছু তো স্বাভাবিক বলে মনে হয়। মৃত্যু জগৎ থেকে কেউ এমনি এমনি ফিরে আসে না। এই লোক যদি সত্যিই ওর বাবা হয়, তাহলে সে নিশ্চয়ই কিছু নিতে ফিরেছে। ও রথিনদা, আমি অভয়কে বিপদের মধ্যে ফেলে কোথাও যাব না। তবে মিঠি আর চিনিকে আমি আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে পারি। তুমি কি পাগল হয়ে গেছো বৌদি? তোমাকে অন্তুদাকে একলা ফেলে আমরা পালিয়ে যাব? কখনোই না রথিন। রথিনদা, আমরা কোথাও যাব না, আমরা এই বাড়িতেই থাকব। কোনো গুণিন বা তান্ত্রিককে খবর দিতে হবে কি? না রে, ব্যাপারটা মনে হয় আরো অনেক বড়। এক ধরনের ডার্ক কাল্ট এটা। অভয়ের বাবা যেদিন এই দীক্ষা নিয়েছিলেন, সেই দিন থেকেই এই যোগসূত্র অভয়ের সঙ্গেও বেঁধে গিয়েছে। কাজেই এই যোগসূত্র এত সহজে ভাঙার নয়, আর আমাদেরকে এর সূত্র খুঁজে বের করতেই হবে। ভাবছি আমাদের একবার গৌরং দিতে যেতে হবে, জানতে হবে সংঘের ব্যাপারে। আমি ঠিক করেছি আসানসোল যাব কালকে, অভয়দের গ্রামে। তুই কি যাবি? ইয়েস, আমার মনে হয় যে খেলা চলছে এই বাড়িতে, এটা সবে শুরু। খুব দ্রুত ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে অভয়ের জীবনে। কাজেই ওই সংঘের ব্যাপারে আমাদের একমাত্র জানাতে পারে গৌরঙ্গটির লোকেরা। আমাদের আর সময় নষ্ট করা উচিত নয়। আর তাতই শোন, একটা কথা বলি, তোরা প্রত্যেকে অভয়কে ছাড়তে চাইছিস না, সেটা খুব ভালো কথা, কিন্তু চেষ্টা করি সূর্য ডোবার পর একসাথে থাকতে, অন্তত রাত্রে ঘুমানোর সময়। কেমন? শুনছিলেন অঙ্কুর বরের পোড়া চন্দন গল্পের প্রথম পর্ব। গল্প পাঠে কৌশিক। অভয়ের চরিত্রে মলয়, তাথই দিতিপ্রিয়া, মিঠি বর্ণালী, চিনি ঋতুপর্ণা, শ্রমণ প্রধান সাধক দেবাশিস, অম্বরীশ শান্তম, অজিত মাড়ি পার্থ, চাওয়ালা শান্তম, বিশুদা পার্থ, তহরিয়া নীল, তহরিয়ার কাকা সৌরভ সাহা, অভয়ের বাবার চরিত্রে নেহারেন্দু ব্যানার্জি, অসীমানন্দ সাগর নীল, অরিন্দম নীল, ঐশী অনুশ্রী, প্রশান্ত কাকু অভিষেক এবং রথিনের ভূমিকায় কুন্তল। গল্পটির অডিও রূপান্তর অভিষেক, আবহ টিম অ্যানোনিমাস, প্রচ্ছদ শুভদীপ এবং গল্পটির সমগ্র পরিচালনায় কুন্তল ভট্টাচার্য, প্রযোজনায় বিভা ক্যাফে। আগামী সপ্তাহে গল্পের পরবর্তী অংশ থাকছে আপনাদের জন্য। আর আজকের পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনায় সঠিক ঠিকানা।